তাহলে আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখেন। একটা বিজনেসের জন্য কম্পিটিটর অ্যানালাইসিস যখন করবেন বা একজন ক্লায়েন্টের যখন কম্পিটিটর অ্যানালাইসিস করবেন, সেটা আসলে একটা কিওয়ার্ডের উপর বেস করে করা হয়। একটা কিওয়ার্ডের আমরা কিওয়ার্ড রিসার্চ করছি না। এখন ধরেন ক্লায়েন্ট বলল যে আপনাকে আমার এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমি র্যাঙ্কিং পেতে চাচ্ছি। ধরেন একটা কিওয়ার্ড নিলাম, হাউ টু মেক এ কফি, বা আমরা আরো কিওয়ার্ড রিসার্চ করছি, বা ধরেন আমি একটু একদম প্র্যাকটিক্যাল লাইফের সাথে একটা কিওয়ার্ড নেই, যেগুলো হয়তো আপনারা কাজ করতে গিয়ে পেতে পারেন বা এই ধরনের ক্লায়েন্ট অনেক পেতে পারেন। সোলার, প্রথমে আমি একটু দেখাই আপনাদেরকে। এইখানে যে ব্রাউজারটা আপনারা দেখতেছেন বা যে সার্চ ইঞ্জিনটা আপনারা দেখতেছেন গুগল কিন্তু প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা করে অপটিমাইজ করে সার্চ বিষয়টাকে অপটিমাইজ করে। যেমন আমি যেহেতু এখানে বাংলাদেশে আছি, তারা বাংলাদেশকে টার্গেট করেই আমাকে কিওয়ার্ড দিবে। এখন আমি তো আসলে বাংলাদেশকে টার্গেট করে কিওয়ার্ড রিসার্চ করতে যাচ্ছি না বা কম্পিটিটর অ্যানালাইসিস করতে যাচ্ছি না। তাহলে আমি কি করব? আমি ধরেন গুগল ইউএস এর জন্য আমি বা ইউএস এর একজন ক্লায়েন্টের জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করব। তাহলে আমি একটু এখানে সার্চ করে নিব গুগল ইউএসএ। গুগল ইউএসএ যখন আসবে, দেখেন এখানে একটা গুগল ইউএসএ নামে একটা গুগলের আলাদা একটা লিংক আছে। এটা হচ্ছে গুগল ইউএস এর জন্য ব্যবহার করা হয়। এখন আমি যখন সার্চ করব বিষয়গুলো এখানে সবে আসবে হচ্ছে ইউএস এর আপডেটগুলো। এখানে আমি গিয়ে সার্চ করলাম, বা আমার একজন ক্লায়েন্ট, আমি তাকে কিওয়ার্ড রিসার্চ করে দিলাম, সে আমাকে বলল এই একটা কিওয়ার্ড সোলার প্যানেল রিপ্লেস ইন ইউএস এর যে কোনো একটা শহর। আমি জাস্ট আপনাদেরকে সার্চ করে দেখাই, সোলার প্যানেল রিপ্লেস বা রিপেয়ার, যেটাই হোক একটা কিওয়ার্ড। ইন নিউ ইয়র্ক, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। আপাতত নিচে দেখা বাদ দেন, আমরা একটু উপরের দিকে দেখি, ঠিক আছে? আমাদের কিওয়ার্ডটা কি কি ফেলে দিছেন? আমাদের ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বললো আমি সোলার প্যানেল রিপেয়ার ইন নিউ ইয়র্ক, এই কিওয়ার্ডটা দিয়ে আসলে র্যাঙ্কিং পেতে চাচ্ছি। তুমি দেখো এটার কম্পিটিটর কারা এবং তারা কতটা শক্তিশালী। প্রথমত তো আমাকে কম্পিটিশন দেখতে হবে। আমি যদি একদম হাইলি কম্পিটিটিভ একটা কিওয়ার্ড যদি দিই, বা আমি এসইএম রসে গেলাম, লেট কেন? আপনি এভাবে সময় করে বের হবেন না? আমি এসইএম রস থেকে একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড আপনাদেরকে নিয়ে দেখাই। যেহেতু আমরা লো কম্পিটিটিভ কিওয়ার্ড এসইএম রস থেকে নিবই হচ্ছে লো কম্পিটিটিভ কিওয়ার্ড গুলো। আমরা কিওয়ার্ড ম্যাজিক টুলে গেলাম, এগুলো তো প্রসেস গুলো তো আমরা জানি না। আমাদের এখানে সোলার প্যানেল রিপেয়ার, এটা ইউএস থাকবে, সার্চ করি। এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড আসছে। আমি একটা লো কম্পিটিটিভ একটা কিওয়ার্ড নিয়ে নিচ্ছি, 15 থেকে 29। ধরেন এই সোলার প্যানেল কানেক্টরস, এটা দিলে আবার অনেক কম্পিটিটর আসবে না, পসিবল এর মধ্যে যাই। ধরেন এটা সোলার প্যানেল ক্লিনিং, এটা আপনাকে ক্লায়েন্ট দিয়ে বললো যে আমার এই কিওয়ার্ডটা দিয়ে তুমি দেখো একটু অ্যানালাইসিস করো, এই কিওয়ার্ড দিয়ে যদি আমি কাজ করি আমি কি র্যাঙ্কিং করতে পারবো কিনা। এখন এই যে একটা কিওয়ার্ড, এটার আমাকে প্রথমে কম্পিটিটর বের করতে হবে। আমরা কিন্তু দুই ভাবে দেখবো, একটা হচ্ছে আপনার একদম
হচ্ছে ম্যানুয়ালি সার্চ করে করে দেখবো, আর একটা হচ্ছে টুলস দিয়ে এসইএমআরএস দিয়ে কম্পিটিটর অ্যানালাইসিস করে দেখবো। তো এখানে কিছু বিষয় আছে আপনাকে বুঝতে হবে আমি কিভাবে কম্পিটিটর গুলো পেতে পারি। এখন দেখেন আপনার কিওয়ার্ড হচ্ছে সোলার প্যানেল ক্লিনিং, এটা হচ্ছে আপনার বা আপনার ক্লায়েন্টের কিওয়ার্ড। এখন এটা দিয়ে যখন সার্চ করবেন প্রথমে আসছে হাউ টু ক্লিন সোলার প্যানেলস, এটা এখানে ফোর্বস লেখা আছে, এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, এখানে নিচে অনেকগুলো, এগুলো হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল এগুলো। তারপর আমি যদি যাই আরো অ্যামাজন আছে, এইখানে অনেকগুলো ওয়েবসাইট কিন্তু আছে। আমরা মেইনলি প্রথম 10টা যে পেজ থাকবে আমরা কয়টাকে নিব, আমি যদি নিউ ক্যাসেল সার্চ করি দেখেন আমরা প্রথম 10টাকে কম্পিটিটর হিসেবে নিব, কারণ আমাদের প্রথম পেজে কয়টা ওয়েবসাইট থাকবে, গুগলের প্রতিটা পেজে কিন্তু মিনিমাম 10টা ওয়েবসাইট থাকে, ঠিক আছে, মিনিমাম 10টা থাকেই। যদি দেখি আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এটা কিন্তু দেখেন এটা কি লেখা আছে স্পন্সর্ড, মানে স্পন্সর্ড মানে কি সে অ্যাড রান করে এখানে র্যাঙ্কিং করছে, এ কিন্তু আমার কম্পিটিটর না, ঠিক আছে। ধরেন সে লিফট ব্যবহার করেই উপরে উঠতেছে কিন্তু আপনি সিঁড়ি ব্যবহার করতেছেন, এখন সিঁড়িতে যে যারা আছে তারা আপনার কম্পিটিটর নাকি লিফটে যে আছে সে আপনার কম্পিটিটর? দেখেন তাহলে আমি 10টাই পাইছি, 10টার বেশি পাইছি, তাহলে এরা হচ্ছে আমার কম্পিটিটর। আমি এটা কিভাবে বের করলাম, আমি এটা গুগলে সার্চ করে বের করলাম, এটা হচ্ছে ম্যানুয়ালি করতেছি। এখন আমি তাদের কি কি নিব আমরা একটু বেসিক লেভেলে দেখবো আজকে, নেক্সট ক্লাসে হচ্ছে কিভাবে অ্যাডভান্স লেভেলে আরো কিছু বিষয় অ্যানালাইসিস করতে পারেন, যেহেতু বেসিক দিয়ে সবসময় আপনার কাজ চলবে না, আরো অনেক কিছু বিষয় থাকবে। সো আমরা আজকে বেসিক লেভেলে দেখবো, এর আগে আমরা একটা এক্সেল শিট তৈরি করে দিই। এক্সেল শিটে প্রথমে এখানে রাখবেন হচ্ছে ডোমেন নেম বা ওয়েবসাইট নেম, যেটাই লিখেন এখানে হচ্ছে কম্পিটিটর ওয়েবসাইটের নাম থাকবে, ঠিক আছে, কম্পিটিটর ওয়েবসাইটের নাম থাকবে। তারপর হচ্ছে ডিএপিএ থাকবে, ডিএপিএ মানে তো বুঝি, হ্যাঁ বুঝিনি, হ্যাঁ ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি। তারপর হচ্ছে আপনার ব্যাকলিংকস থাকবে, ব্যাকলিংক জিনিসটাকে একটু বুঝাই দিব, রেফারিং ডোমেন থাকবে, ঠিক আছে। একটা অ্যাডভান্স জিনিস এখানে আমরা যোগ করব, ট্রাফিক। ট্রাফিক মানে হচ্ছে তার ওয়েবসাইটে ভিজিটর কতগুলো আছে, মানে মাসে কত ভিজিটর আসে। মোটামুটি বেসিক লেভেলে আপনাকে এই জিনিসগুলোকে দিতেই হবে, বেসিক লেভেলে আপনাকে এই জিনিসগুলো কি করতে হবে, দিতেই হবে। এরপর আমরা আরো অ্যাডভান্স লেভেলে, যেহেতু এগুলো দিয়ে আপনি বিবেচনা করতে পারবেন না আসলেই আমি তাকে বিট করতে পারবো কিনা, আরো একটু ডিটেলস অ্যানালাইসিস করতে হবে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তাহলে দেখেন আমার এক্সেল শিট তৈরি করা হয়ে গেছে, এখন আমি প্রত্যেকটা ওয়েবসাইটে যাব, এই যে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ওপেন ইন এ নিউ ট্যাব, নতুন ট্যাবে ওপেন করবেন, সেম ভাবে ওপেন ইন এ নিউ ট্যাব। আমি সবগুলোকে আপাতত 3টাকে ওপেন করছি। দেখেন তারা আসলে আরেকটা জিনিস বোঝায়, আসলে সে আমার ডোমেন লেভেল কম্পিটিটর নাকি পেজ লেভেল কম্পিটিটর, এই জিনিসটা একটু অ্যাড করবেন, যেটা আমরা গত ক্লাসে শিখছি আর কি।
সে কি আমার ডোমেন লেভেল কম্পিটিটর নাকি পেজ লেভেল কম্পিটিটর, এগুলো লিখতে হবে না, আমি আপনাদেরকে এক্সেল শিটটা দিয়ে দিব বা টেমপ্লেটটা দিয়ে দিব, তারপর আপনার যদি ইচ্ছা হয় লিখতে পারেন। এখন আমি এটাতে গেলাম, দেখেন আমার কিওয়ার্ডটার নাম কি ছিল, সোলার প্যানেল ক্লিনিং নিউ ক্যাসেল, মানে নিউ ক্যাসেল হচ্ছে একটা শহর, শহরের নাম। তাহলে আমার ক্লায়েন্টের নিশটা কি বা আমার ক্লায়েন্টের টপিকটা কি, সোলার প্যানেল না, মানে সোলার প্যানেল মানে তো বুঝেন সবাই, সোলার প্যানেল তো বুঝেন, মানে তারা হচ্ছে সোলার প্যানেল নিয়ে সার্ভিস প্রদান করে। দেখেন এখানে ওয়েবসাইটের মধ্যে ইয়া আছে, কিছু কিছু ওয়েবসাইট হচ্ছে সার্ভিস ওয়েবসাইট। সার্ভিস ওয়েবসাইট গুলো কেমন, তারা বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভিস প্রদান করে, যেমন ক্লিনিং সার্ভিস হতে পারে, তারপর হচ্ছে লন আছে না, লন মানে বোঝেন, মানে আমাদের এখানে বাগান বলে, লন লন ক্লিনিং সার্ভিস বা লন সার্ভিস, আপনার লনটাকে পরিষ্কার করে দিবে বা আপনার লনটাকে একদম সুন্দর করে দিবে, তারা নতুন করে ডিজাইন করে দিবে, এটাও একটা সার্ভিস হতে পারে। তারপর হচ্ছে প্লাম্বিং সার্ভিস হতে পারে, ইলেকট্রিক সার্ভিস হতে পারে, এই ধরনের হাজার হাজার সার্ভিস আছে। এগুলো হচ্ছে বাইরে কি, মানে আমার উপর ফোকাস নাই, এগুলো হচ্ছে সার্ভিস বেসড ওয়েবসাইট, মানে সে একটা সার্ভিস প্রদান করে, তাই না? আবার কিছু কিছু ওয়েবসাইট হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইটে কি করবে, হ্যাঁ প্রোডাক্ট সেল করবে। ই কমার্স ওয়েবসাইটে কি করবে, দেখেন ওদের কিন্তু আমাদের এখানে তো ধরেন এখনো ওইরকম ওয়েবসাইটের কালচারটা গড়ে ওঠে নাই, ওদের কিন্তু সেলুন, বিউটি পার্লার এগুলোর পর্যন্ত ওয়েবসাইট আছে এবং ওইগুলো ফুললি অপারেশনাল। ঠিক আছে, এগুলো কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে কারণ আপনারা যখন ক্লায়েন্টের জন্য যাবেন তখন আপনি জাস্ট ই কমার্স নিয়ে পড়ে থাকলে আপনাকে হবে না, আপনাকে একটা নিশ, স্পেসিফিক নিশ টার্গেট করতে হবে। যেমন আমি আপনাদেরকে এখন সোলার প্যানেল বললাম, আপনি হয়তো টার্গেট করে এরকম, আমি আপনাদেরকে নিশ গুলো দিয়ে দিব, আপনি জাস্ট একটু রিসার্চ করে আপনার যেটা ভালো লাগে বা যেটাতে আপনি দেখতেছেন এটাতে, হ্যাঁ এটাতে একটু কম্পিটিটর কম, এটাতে আমি ভালো করতে পারবো, তাইলে ওই নিশ নিয়ে ওইভাবেই ক্লায়েন্টের জন্য চেষ্টা করে যাবে। সেজন্য এইভাবে আপনাদেরকে দেখানো। তো দেখেন তাদের এখানে কিন্তু সার্ভিস বেসড ওয়েবসাইটের অভাব নাই, মানে তাদের এখানে সার্ভিসের অভাব নাই, সার্ভিস বেসড ওয়েবসাইটের অভাব নাই। এখন এখানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সার্ভিস বেসড ওয়েবসাইট গুলোতে তারা শুধু সার্ভিস, বিভিন্ন সার্ভিস দেয়, যেমন সেলুন একটা সার্ভিস না, মেকআপ একটা সার্ভিস, এরকম আপনার কনস্ট্রাকশন রিলেটেড ওইগুলো একটা সার্ভিস, তাহলে এগুলো হচ্ছে সার্ভিস ওয়েবসাইট। আবার হতে পারে সে ওইখানে কি করতেছে, সোলার প্যানেল বিক্রি করতেছে, তাহলে এটা একটা সেলিং ওয়েবসাইট। আবার সেখানে এরকম হতে পারে সে অনেকগুলো প্রোডাক্ট একসাথে রেখে সেল করতেছে বা তার একটা নির্দিষ্ট প্রোডাক্ট সে সেল করতেছে, এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। আবার এমনও হতে পারে সে কোনো প্রোডাক্টও সেল করে না, কোনো সার্ভিসও দেয় না, তাহলে সে কি হতে পারে, ব্লগিং, মানে সে একটা বিষয় জানে, সেটা সে করে, সেটা আপনি কিভাবে করবেন, যেমন ডিআইওয়াই, মানে বোঝেন, ডিআইওয়াই, ডু ইট ইয়োরসেলফ, যেগুলো আমরা আসলে বুঝি বাট শব্দটা আসলে চিনি না আর কি, যেগুলো আমরা আসলে ধরেন আমরা বাসায় অনেক কিছু নিজেরা করি না, অনেক কিছু ডিজাইন বা অনেক ধরেন আপনার একটা প্রতিভা আছে যে আপনি নিজে নিজে অনেক কিছু বানাইতে পারেন, অনেক কিছু ডিজাইন করে ওয়ালে শো করাইতে, টাঙাইতে পারেন, এগুলোকে বলা হচ্ছে ডিআইওয়াই। ওরা কিন্তু এগুলো প্রচুর পরিমাণে করে, তো এগুলা ওরা আবার ওয়েবসাইটে শেয়ারও করে, তাদের নিজস্ব একটা ওয়েবসাইট ডোমেইন কিনে সেখানে তাদের এই জিনিসটা আপনি কিভাবে বানাবেন, কি কি লাগবে, সেগুলো তারা শেয়ার করে, এগুলোকে বলা হচ্ছে ব্লগার, মানে তারা ব্লগিং করে। এই ধরনের ওয়েবসাইটও পাবেন। তাহলে আমি 3 ক্যাটাগরির ওয়েবসাইটের নাম আপনাদেরকে বললাম। আপাতত আমরা ফিরে যাই, এখানে আমরা দেখতেছি সোলার প্যানেল ক্লিনিং, তাহলে এটা কি ধরনের ওয়েবসাইট হতে পারে, কি ধরনের ওয়েবসাইট হতে পারে, সার্ভিস বেসড, সে একটা সার্ভিস দিচ্ছে আর তার সার্ভিসের নাম হচ্ছে সোলার প্যানেল
ক্লিনিংটা তার সার্ভিস না, তার সার্ভিসের ক্যাটাগরিটা কোথায়? ক্লিনিং তো আপনার রুফটপ ক্লিনিংও হতে পারে, তারপর হচ্ছে হাউস ক্লিনিংও হতে পারে, লন ক্লিনিংও হতে পারে। তাহলে তার সার্ভিসের টপিকটা কি, বা সে কোন বিষয়ে সার্ভিস দেয়? সোলার প্যানেল নিয়ে সার্ভিস দেয়। এখন আমি এটা বলার উদ্দেশ্য, আমি যখন কম্পিটিটর ওয়েবসাইটে গেলাম, আসলে কি কম্পিটিটর কি সোলার প্যানেল নিয়ে কাজ করে নাকি অন্য কিছু নিয়ে কাজ করে, সেটা আপনাকে একটু দেখতে হবে। দেখেন সে ক্লিনিং করতেছে, এটা কিন্তু ছবি দিয়ে দিছে, তাহলে সে আমার ডোমেন লেভেল কম্পিটিটর, সে আমার পুরো ডোমেনটার জন্যই কম্পিটিটর, শুধু একটা পেজের জন্য কম্পিটিটর না। এটা কি বুঝছেন? তাহলে সে আমার হচ্ছে ডোমেন লেভেল কম্পিটিটর। আমি একটু তার হোম পেজে যাব, দেখেন সোলার ক্লিনিং এন্ড এক্সটেরিয়র ক্লিনিং। তাহলে আমি তার ডোমেনটাকে এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করব, আমার এক্সেল শিটে যাব, ওয়েবসাইট নেমে গিয়ে সেটা আমি পেস্ট করব। পেস্ট করছি, এবার আমি ডিএ বের করব, পিএ বের করব। পিএ বের করার জন্য কোথায় যেতে হবে? moz.com এ যেতে হবে। এখানে কি আমরা লগইন করছিলাম? ভুলে গেছি। আচ্ছা, লগইন করছি। কাজ করতেছে না। আচ্ছা, একটা আসছে। moz.com ইউজ করার জন্য আপনাকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে moz টুলস টা ইনস্টল করতে হবে। ইনস্টল করার প্রক্রিয়াটা আমি আপনাকে দেখাই দিই। ক্রোমে গিয়ে সার্চ করবেন কি ক্রোম অ্যাপ স্টোর। ক্রোমে গিয়ে কি সার্চ করবেন, একটু প্রসিডিউরটা লিখেন। ক্রোমে মানে গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন কি ক্রোম অ্যাপ স্টোর। বা ক্রোম ওয়েব স্টোর, এটাতে ক্লিক করবেন। এই যে ক্রোম ওয়েব স্টোর আসছে না, এটাতে ক্লিক করবেন। এখান থেকে আমরা এক্সটেনশন অ্যাড করব। বিভিন্ন ব্রাউজারের ফিচারগুলোকে আপনার জন্য আরো সহজ করার জন্য কিছু এক্সটেনশন থাকে, এগুলোকে ছোট ছোট মিনি সফটওয়্যারও বলে। আমরা ক্রোম ওয়েব স্টোরে চলে আসছি। এই যে এখানে একটা সার্চ বাটন আছে না, বা একটা সার্চ বার আছে না, এখানে আমরা যাব, ক্লিক করব, সার্চ করব মোজ বার। কি লিখে সার্চ করব? অথবা আমরা গুগলে গিয়ে সরাসরি সার্চ করে দেখি, মোজবার এক্সটেনশন লিখে সার্চ করবেন।
কি লিখে সার্চ করবেন? ওয়াইফাইটা একদম স্লো হয়ে গেছে। মোজবার এক্সটেনশন লিখে সার্চ করলে গুগলে দেখেন একদম শুরুর দিকে একটা আসছে মোজবার ফ্রি এসইও ক্রোম এক্সটেনশন, এটাতে ক্লিক করবেন। প্রসিডিউরটা ভালো করে দেখেন, কারণ আপনাদেরকে অনেকগুলো এক্সটেনশন ইনস্টল করতে হবে, সো এটা শিখে রাখেন। এই যে এখানে আসছে মোজবার এসইও ক্রোম এক্সটেনশন, ডাউনলোড মোজবার ফর ফ্রি, এই যে একটা বাটন আছে, এটাতে ক্লিক করেন। দেখেন যখন আপনার এরকম আসবে তখন দেখেন এটা হচ্ছে মোজবার একটা এক্সটেনশন, এটাকে ডান পাশে অ্যাড টু ক্রোম নামে একটা বাটন আপনারা দেখতে পাবেন, এটা কি দেখা যাচ্ছে? এই যে এই বাটনটা অ্যাড টু ক্রোম, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে একটা পপআপ আসবে, বলবে যে ইট ক্যান রিড এন্ড চেঞ্জ অল ইউর ডেটা অন অল ওয়েবসাইট। আপনি জাস্ট এটাকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে এটা ইনস্টল হয়েছে, এটা কিন্তু ইনস্টল হয়েছে বাট আমি দেখতেছি না। এখন আমি এটা কোত্থেকে পাবো? ভালো করে নজর দেন। এই যে পাশে একটা ছোট করে আইকন দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে এক্সটেনশন আইকন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এই যে মোজবার নামে একটা এক্সটেনশন আছে না, এইখানে পাশে একটা সাইন আছে পিন, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন আমার আগে এখানে কি এম নামে কোনো এখানে কিছু ছিল, কিন্তু এখন চলে আসছে, মানে এটাকে আমি পিন করে রাখছি, এটা এখান থেকে যাবে না যতক্ষণ আমি আনপিন না করি। এই যে এইখানে ক্লিক করলে আবার আনপিন করলে কিন্তু চলে গেছে না? আবার যদি আমি পিন করি তাহলে চলে আসছে। এরপর আমরা এটাতে লগ ইন করি। কি লগ ইন হয়েছে? মোজবারটা আপনাকে লগ ইন করতে হবে, লগ ইন করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে সেটা দেখা গেছিলাম। তাহলে দেখেন আপনাকে ডিএপিএ বের করার জন্য অবশ্যই কি করতে হবে, moz.com এ লগ ইন থাকতে হবে। আমরা এখন লগ ইন আছি, সেটা থাকুক। এবার আমি ওয়েবসাইটে গেলাম। এই যে ওয়েবসাইটে গেলাম, আমার মোজবার একটা এক্সটেনশন আছে না, সেটাকে আমি একটু অন করলাম। এটাকে যখন অন করলাম, অন করে আমি রিলোড দিই। রিলোড দেওয়ার পর দেখেন উপরে একটা বার চলে আসছে না, এটাকে এতক্ষণ ছিল।
আরেকটা বিষয় দেখেন, আমাদের কাঙ্ক্ষিত যে এতদিন পিএডিএ নিয়ে মাথা ফেটে ফেলতেছি, এই যে PA5 DA2 পাইছি, এই PA5 DA2 দেখে আমার কি মনে হচ্ছে, ওয়েবসাইটটা সম্পর্কে আমি কি আইডিয়া পাচ্ছি, কি আইডিয়া পাচ্ছি, কি আইডিয়া পাচ্ছি? ভালো ওয়েবসাইট। পিএডিএ কতর মধ্যে হিসাব করে? পিএডিএ কতর মধ্যে হিসাব করে বলছি? 0 থেকে কত বলছি? 100। শূন্যের কাছাকাছি থাকলে কি শক্তিশালী হবে? শূন্য থেকে 100 যত উপরের দিকে যাবে তত কি হবে? যত উপরের দিকে যাবে তত ডোমেনটা কি হবে? দুর্বল হবে। ধরেন একটা ওয়েবসাইটের ডিএ হচ্ছে এখানে 90, তাহলে 90 মানে ওয়েবসাইটটা অনেক দিন ধরে কাজ করতেছে, আর এখানে তাদের ডিএ কত? 2, মানে তারা কাজ শুরু করছে মাত্র কিছুদিন হচ্ছে। আমি একটু আপনাদেরকে দেখাবো এই ওয়েবসাইটটা কখন বিল্ড করছে। তাহলে আমার ডিএ কত? 2, পিএ। এখন এই পিএটা কোন, পিএ মানে কি ছিল? এটা কোন পেজের জন্য? শুধুমাত্র এই পেজের জন্য। এই পেজের জন্য ডিএ কত, সরি পিএ কত? আমি যদি আরেকটা পেজে যাই, এখানে দেখেন অনেকগুলো পেজ আছে। এই যে অ্যাবাউট অনেকগুলো পেজ আছে, সোলার সার্ভিসের মধ্যে অনেকগুলো পেজ আছে, এগুলো কিন্তু এক একটা পেজ। আমি জাস্ট সার্ভিস এরিয়াতে ক্লিক করি একটু। আগে পিএ কত ছিল? পিএ কত হয়েছে এখন? ডিএ কত আছে? ডিএ 2 থাকবে। ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি, মানে এই ওয়েবসাইটটার সামগ্রিক শক্তিমত্তা কত? 2। আর এই পেজটার শক্তিমত্তা হচ্ছে 3। এই পেজটা মানে হচ্ছে শুধু এই যে এরিয়াস উই সার্ভ, এটা হচ্ছে একটা পেজ, তাই না? লিংকসে তো আপনাকে যাইতে বলি নাই, সমস্যা তো এইখানে। তাহলে এই পেজটার শক্তিমত্তা কত? মানে পিএ কত? 3। কিন্তু আমাদের যেটা ছিল সেটা কোনটা ছিল? আমাদের কম্পিটিটর হচ্ছে এই পেজটা। আমাদের কম্পিটিটর কোনটা? যেহেতু আমাদের ক্লিনিং সার্ভিস, সেখানে এইখানে দেখেন ক্লিনিং নিয়ে পেজ কোনটা? তার আরো অনেক ধরনের সার্ভিস থাকতে পারে, কিন্তু আমি আপাতত মাথায় ঘামাচ্ছি কি নিয়ে? সোলার প্যানেল ক্লিনিং নিয়ে। আমি তো সোলার প্যানেল রিপ্লেস বা সোলার প্যানেল রিপেয়ার নিয়ে কাজ করতেছি না। আমি কি নিয়ে কাজ করতেছি? এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এটা কি বোঝা গেছে একদম? কারণ আপনি যদি তাদের অন্য পেজে চলে যান, দেখবেন তাদের সবকিছুই চেঞ্জ হয়ে গেছে। পিএ ডিএ চেঞ্জ না হলেও পিএ চেঞ্জ হয়ে গেছে। এই যে আপনি বললেন লিঙ্কস চেঞ্জ হয়ে যেতে পারে, আর অনেক কিছু বিষয় চেঞ্জ হয়ে যেতে পারে। তখন কিন্তু আপনার হোল কম্পিটিটরটাই চেঞ্জ হয়ে গেছে। যেহেতু আমার মেইন জিনিসটা হচ্ছে আমি কি নিয়ে কাজ করি? ক্লিনিং নিয়ে কাজ করতেছি বা ক্লিনিং কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি। তাহলে আমার ক্লিনিং কিওয়ার্ডের সাথে এই পেজটা হচ্ছে আমার কম্পিটিটর। এই পেজের পিএ কত? ডিএ 2 সেম থাকবে। ওকে, এবার আমরা এটাতে যাই। ডিএ কত ছিল? 2। পিএ কত ছিল? 3। 5 ছিল? সিরিয়াসলি? সিরিয়াসলি 5 ছিল? এটা 5?
আপনি কি কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন? সোলার প্যানেল ক্লিনিং। তাহলে সে সোলার প্যানেল ক্লিনিং জিনিসটা কোন পেজে আছে? এখানে তো অনেক ধরনের এক্সটেরিয়র ক্লিনিং। এক্সটেরিয়র ক্লিনিং মানে হাউস ওয়াশিং। এখন হাউস ওয়াশিং এর সাথে কি সোলার প্যানেল ক্লিনিংটা যাচ্ছে? তাহলে কি এটা আমার কম্পিটিটর হবে? তাহলে সে আমার এই পেজে তার পেজ অথরিটি হচ্ছে 3। এখানে আরো দুইটা বিষয় আছে, জিরো লিংকস আর একটা হচ্ছে স্প্যাম স্কোর। এটা আমরা আরেকটু পর দেখব। তারপর হচ্ছে ব্যাকলিংকস। ব্যাকলিংকস আমরা কোথায় পেতে পারি? স্পাইফু নামে একটা টুলস আছে, নাম কি? স্পাইফু। ফ্রিতে যা করতে দেয় আর কি। হ্যাঁ, স্পেসিফিক ভাবে সার্চ করি স্পাইফু। স্পাইফু কম্পিটিটর অ্যানালাইসিস। এখন আমি ওই যে একটা ডোমেন নেম নিছিলাম না, মনে আছে এদের? মনে আছে? এক্সেল শিটে লিখছিলাম। এটাকে একটু কপি করি। কপি করে স্পাইফুতে যাব। এই যে এখানে দিলাম ইউএসএ থাকলো। এবার আমি সার্চ করি। দেখেন আমি কিন্তু এখানে অনেক কিছু বিষয় পাচ্ছি। এখানে অনেক কিছু অ্যাডভান্স বিষয় আছে, আমি এত কিছুতে যাচ্ছি না। এখানে তারা ফ্রিতে আগে অনেক বিষয় দেখতে দিত। আমরা আপাতত যা পাচ্ছি কমন কিওয়ার্ডস, তারপর হচ্ছে নাম্বার অফ কিওয়ার্ডস, মান্থলি ক্লিকস, মান্থলি ভ্যালু, এগুলো অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি। যদি আপনাদের আসলে এটা একটু অড বা একটু হজবরল অবস্থায় লাগতেছে বা একটু অচেনা অচেনা লাগতেছে, তো আমরা এসইএম রাশে যাই। এসইএম রাশ থেকে আমাদের দুইটা তথ্য নিতে হবে, আপাতত দুইটা তথ্য আমাদেরকে নিতে হবে। এসইএম রাশে গিয়ে আমরা কোথায় যাব? এতদিন আমরা গেছিলাম কিওয়ার্ড ওভারভিউ, কিওয়ার্ড ম্যাজিক টুল, এই দুইটাতে গেছিলাম না, এই দুইটাতে আমাদের কাজ ছিল। এখন আমরা যাব হচ্ছে ডোমেইন ওভারভিউতে। কোথায় যাবেন? ডোমেইন ওভারভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওই যে আমি একটা ডোমেইন নেম বা ওয়েবসাইট নেম আমি কপি করছিলাম, মনে আছে? এগুলো তুলে দেন, এগুলো লাগবে না। এখানে ওয়ার্ল্ড ওয়াইড থেকে আমি ইউনাইটেড স্টেটস করে দিলাম বা ইউনাইটেড কিংডম করে দিলাম। এবার সার্চ করি। এখন দেখেন এই যে এখানে একটা বিষয় আছে ব্যাকলিংকস, আপনারা কি দেখতে পাচ্ছেন? এখন আসেন একটু এক্সপ্লেইন করি আসলে ব্যাকলিংক জিনিসটা কি। অ্যাজ অ্যান এক্সাম্পল আমাদের উদাহরণ দিই, তাহলে সহজভাবে বুঝবেন। ধরেন আপনার একটা পরিচিত দোকান আছে, সাপোজ বা জিম করেন, আপনার একটা পরিচিত, সবারই তো একটা পরিচিত দোকান থাকে, বা যে কোনো বিষয় নিয়ে একটা হতে পারে, কসমেটিক্স বা ক্লথিং বা জুতার জন্য। এখন কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে আসলে কাপড়ের দোকানের জন্য কোন দোকানটা বেস্ট হবে। আপনি বললেন হ্যাঁ এই মার্কেটে যান, এই দোকানটা খুব ভালো। ঠিক আছে, এখন ওই ব্যক্তি আবার আরেকজনের কাছে গেল, জিজ্ঞেস করলো ভাই এই এরিয়ার মধ্যে কোন দোকানটা ভালো হবে কাপড়ের জন্য। সেও কি বললো, এই মার্কেটে যান, এই দোকানটা খুব ভালো, তাদের কাপড়ের কোয়ালিটি খুব ভালো।
বা তাদের বিহেভিয়ারও খুব ভালো। এখন দেখেন ওই দোকানটা এই দুইজন ব্যক্তি থেকে রেফার হয়েছে না, কিন্তু আমি যে আপনাকে জিজ্ঞেস করছি বা আমি ওই দোকানটা সম্পর্কে জানতাম না, আপনার মাধ্যমে দোকানটা সম্পর্কে জানছি, তাহলে আপনাদের দুইজনের মাধ্যমে আমার কাছে একটা দোকান পরিচিত হয়েছে না বা ওই দোকানটা রেফার হয়েছে না, এটাকে বলা হচ্ছে ব্যাক লিংক। মানে আমি লিংক প্রদান করছি। ওয়েবসাইটের ক্ষেত্রেও এমন হয়, আপনারা কখনো ওয়েবসাইটে ব্রাউজ করার সময় ওয়েবসাইটকে আপনারা ব্রাউজ পড়েন ওয়েবসাইটে সার্চ করে ওয়েবসাইটে ব্লগগুলো পড়েন? হ্যাঁ, আমি আপনাদেরকে একটু দেখাই। অ্যাজ এন এক্সাম্পল আমি উইকিপিডিয়া সার্চ করলাম। উইকিপিডিয়া সার্চ করে আমি উইকিপিডিয়াতে গেলাম। উইকিপিডিয়াতে গিয়ে আমি এবার বাংলাদেশ থেকে সার্চ করলাম। এটা ধরেন একটা আর্টিকেল। এটা কি দেখেন এইখানে কিছু কিছু লেখা একটু কি কালারের আছে, ব্লু কালারের করা আছে না? আমি যদি এখানে একটু মাউসের কার্সরটা নিয়ে যাই, আবার কি দেখাচ্ছে, একটা পপ আপ আসতেছে না? বা আমি এখানে আরেকটাতে নিয়ে গেলাম, দেখা যাচ্ছে এটাতেও পপ আপ আসতেছে। এই যে পাকিস্তানে নিয়ে গেলাম, এখানে একটা পপ আপ আসতেছে, এইখানে নিয়ে গেলাম পপ আপ আসতেছে। মানে আমি যে ব্লু কালারের লেখাগুলো দেখতেছি ওইখানে যদি আমি দেখি বা মাউসের কার্সরটা নিয়ে যাই, দেখতেছি আলাদা করে একটা পপ আপ আসতেছে। এবার আমি যদি আরেকটু দেখাই, এখানে পপ আপের মধ্যে আমি যদি এটাতে ক্লিক করি, আমাকে এখন উইকিপিডিয়াতে রাখছে না? মানে আরেকটা পেজে গেছি কিন্তু উইকিপিডিয়াতে তো আছি। বোঝা যাচ্ছে কিনা বলবেন, বা আপনারা বুঝতে পারতেছেন কিনা, কতটুকু নিতে পারতেছেন সেটা আমাকে একটু বলবেন। এখানে যদি আমি আর একটু নিচে আসি, আমি এরকম কোনো লিংক পাই কিনা দেখি। দেখেন এইখানে একটা লিংক আছে যেটাতে আমি ক্লিক যখন করছি আমি আর উইকিপিডিয়াতে নাই। এখন কি আমি উইকিপিডিয়াতে আছি? মিড ডে নামে একটা নিউজ পেপার আমি চলে গেছি। ব্যাপারটাকে আপনাদের কাছে বোঝা গেছে? আমি একটা লিংকে ক্লিক করছি, উইকিপিডিয়াতে ছিলাম, তাই না? আরেকটা লিংকে ক্লিক করছি, আমি আরেকটা ওয়েবসাইটে চলে গেছি। সেম ওয়েবসাইটে আর নাই, আমি কোথায় চলে গেছি? আরেকটা ওয়েবসাইটে চলে গেছি। তাহলে এই ওয়েবসাইটটা সম্পর্কে আমি কিভাবে জানছি? উইকিপিডিয়া থেকে তো জানছি। উইকিপিডিয়া থেকে জানছি না? তাহলে উইকিপিডিয়া এই ওয়েবসাইটটাকে লিংক করছে, আর এই লিংকটাকে বলা হচ্ছে ব্যাক লিংক। বুঝা গেছে? মানে আপনার ওয়েবসাইটকে অন্য কোনো ওয়েবসাইট যদি রেফার করে তখন সেটা হচ্ছে ব্যাকলিংক। আপাতত ব্যাকলিংক নিয়ে আমাদের অনেকগুলো ক্লাস আছে। মোটামুটি কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য তো এই জিনিসটুকু আপনারা বুঝতে পারছেন আসলে ব্যাকলিংক কি জিনিস। বুঝেন নাই কে? বা আরেকটু বোঝা দরকার কে? আপনি কোন জায়গাটায় বুঝেন নাই? লাস্টে কি টপিক বলছি? এই যে আমি জাস্ট এখানে গিয়ে সার্চ করছি, এখানে অনেকগুলো ওয়েবসাইটকে লিংক দিয়ে রাখছে, যেমন আল জাজিরার ওয়েবসাইটও আছে।
দেখেন আমি যখন ক্লিক করছি আমি আর উইকিপিডিয়াতে নাই, আমি কোথায়? আল জাজিরার ওয়েবসাইটে চলে গেছি। তাহলে এই যে উইকিপিডিয়া আল জাজিরাকে মেনশন করে এখানে লিংক করে রাখছে, এটাকে বলা হচ্ছে ব্যাকলিংক। এগুলো অ্যাঙ্কর টেক্সট বলে। টেনশন নিও না, এগুলো কিভাবে করে, এগুলোর নাম কি, এসব ব্যাপারে বিস্তারিত ক্লাস আছে। হ্যাঁ, এই যে অন্য জায়গায় চলে গেছি। লিংক দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং আর একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটের মধ্যে, আর এক্সটার্নাল লিঙ্কিং হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটকে। আমরা এক্সটার্নাল লিঙ্কটাকে বলবো ব্যাকলিংক। পিছনে দুইজন, আপনাদের চেহারাগুলো একটু দেখি তো। আপনি কিছু বুঝতেছেন পিছনে? আপনাকে বলতেছি পিছনে একদম, আপনি কিছু বুঝতেছেন? আগের ক্লাস দেখবেন, এই ক্লাসের ভিডিও থাকবে, আগের ক্লাস প্রথমে দেখবেন, দেখে ওইখানে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করবেন, এরপরে ভিডিও দেখা শুরু করবেন। আমি কি বলছি এখন সেটা বুঝছেন? দেখে দেখে যে জায়গায় বুঝবেন না প্রশ্ন মেক করবেন, লিখবেন, তারপর আমাকে প্রশ্ন করবেন। আপনি বুঝছেন? এক দেখাতে এগুলো কিছুই বুঝবেন না। আমি জানি আপনারা এখানে যা আছে, যারা মাথায় নাড়তেছেন, বুঝতেছি, আমি 100% শিওর আপনারা আসলে অনেক কিছুই বুঝেন না। হতে পারে আপনারা 1% বা 2% ক্যাচ করছেন, এটা ইউজুয়াল, এটা আমি স্বাভাবিক হিসেবে ধরে নিব। কারণ আমি আপনাদেরকে সম্পূর্ণ নতুন একটা জিনিস, সম্পূর্ণ নতুন মানে নতুন একটা জগতে আপনি যখন বিচরণ করবেন, তখন আপনার কাছে বিষয়টা আসলেই কি হবে। যেমন আপনি যখন দক্ষতা উন্নয়ন এই প্রশিক্ষণ কেন্দ্রে প্রথম আসছেন, রোড গার্ড গুলো একটু অচেনা অচেনা লাগছে না, বা এই বিল্ডিংটাকে অচেনা অচেনা লাগছে না? যখন আপনি প্রতিদিন আসতেছেন, তখন এখন আপনারা ওই রকম আগের মতো ফিলিংসটা লাগে না, আপনি এখন চেনেন বা কোন দিকে যাইতে হবে, আসলে কি এটা কি এখানে কি হয় না হয় সবকিছু আপনি জানেন। তো এগুলো আপনি ভিডিওগুলো আবার রিপিট করবেন, দেখবেন, একটু সময় নিয়ে রিপিট করবেন, তাহলে আপনার কাছে বিষয়গুলো ক্লিয়ার হবে। আমি দুই ধরনের লিংকের কথা বলছি, লিখছেন? কি কি বলছি? কি কি? এক্সটার্নাল লিংক, ইন্টারনাল লিংক। ইন্টারনাল লিংকটা আমরা জানবো, এগুলো সম্পর্কে আসলে আপনাদের অনেকগুলো বিস্তারিত ক্লাস আছে। আসলে ব্যাকলিংক কি, কিভাবে করে বা কেন প্রয়োজন, এগুলো নিয়ে আসলে বিস্তারিত ক্লাস আছে, কিন্তু এখন তো আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝা সম্ভব না, কারণ ব্যাকলিংক নিয়ে হতে পারে 5-6টা ক্লাস থাকতে পারে। তাহলে আমরা ব্যাকলিংক হিসেবে গণ্য করব কোনটাকে? যেটা আমার ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটকে লিংক দিচ্ছি, সেটাকে আমরা আরেকটু সহজভাবে বোঝাই। ধরেন একজন যখন একটা কাপড়ের দোকানে জব করে, সে যদি বলে হ্যাঁ এই কাপড়ের দোকানটা বেস্ট, তখন সেটা কোন ধরনের লিংক হবে? ইন্টারনাল। যদি বাইরের কেউ যে আসলে ওই দোকানে কাজ করে না, সে যখন বলবে এই দোকানটা বেস্ট, তখন কি হবে? সেটা হবে এক্সটার্নাল লিংক বা ব্যাকলিংক। তাহলে আমরা এতটুকু বুঝছি ব্যাকলিংক কি, যখন একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটকে লিংক প্রদান করে, তখন সেটা হচ্ছে ব্যাকলিংক। এখন আমরা এসইএম রাশি যাই, এসইএম রাশি দিয়ে দেখতেছি এটার ব্যাকলিংক কত 14টা। আমরা একটু লিখে ফেলি, ব্যাকলিংক কয়টা? 14টা। এবার আসেন রেফারিং ডোমেইন কি। রেফারিং ডোমেইন কি? রেফারিং ডোমেইন জিনিসটা একটু বুঝেন। যে উদাহরণের মধ্যে ছিলাম,
আমি আবার আপনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম ভাই কোন দোকানটা বেস্ট বা কোন দোকানটা বেস্ট, আপনি আবার বললেন এটা। আপনি এবার পর্যন্ত কয়বার বললেন? কয়বার বলছেন? প্রথম একবার, এখন একবার, কয়বার হয়েছে? কিন্তু পার্সন কয়জন? একজন না? তাহলে আমি ব্যাকলিং পাইছি কয়টা? দুইটা। কিন্তু মানুষ কয়জন? একজন। যখন একটা ওয়েবসাইট থেকে কয়েকবার আপনাকে লিংক প্রদান করবে, তখন আপনি ধরেন একটা ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটকে 3বার লিংক প্রদান করছে, তাহলে আপনি ব্যাকলিংক পাবেন কয়টা? কিন্তু রেফারিং ডোমেন মানে আপনাকে রেফার করতেছে এরকম ডোমেন কয়টা? বুঝেন নাই? মার্কার আছে আপনার কাছে? আছে? কিছু কিছু জিনিস আসলে এগুলোকে পার্মানেন্ট মার্কার দিয়ে করে দিয়েছে। যা অবস্থা করছে, একটা দেন। থ্যাংক ইউ। দেখেন, ধরেন এটা সব, আপনি হচ্ছেন একজন পার্সন, একজন এসে আপনার কাছে জিজ্ঞেস করলো যে কোন দোকানটা বেস্ট হবে, জাস্ট লিভ দ্য ড্রয়িংটা যেরকম ইচ্ছা হোক, আপনি তো বুঝে নেন। এই এসে আপনাকে জিজ্ঞেস করলো কোন দোকানটা বেস্ট হবে, আপনি বললেন এই দোকানটা বেস্ট হবে। সে কয়টা লিংক পাইছে? একটা পাইছে। ঠিক আছে, এখন সে এসে আরেকটা পার্সন, ধরেন এ হচ্ছে আরেকটা পার্সন, সে এসে এর কাছে গেল, বললো ভাই কোন দোকানটা বেস্ট হবে, সেও রেফার করলো কাকে? এই দোকানটাকে। তাহলে কয়টা ব্যাকলিংক হয়েছে? মানুষ কয়জন? তাহলে ব্যাকলিংক দুইটা, মানুষ কয়টা? একটা। এখানে কি মানুষ একটা? মানুষ দুইটা। সব কয়টা? সবটাকে ওয়েবসাইট কল্পনা করে, এই মানুষগুলোকে ওয়েবসাইট কল্পনা করে। ঠিক আছে, এখন এই ব্যক্তি আবার ওর কাছে গেল, বলল ভাই বেস্ট দোকান কোনটা হতে পারে, সে আবার কোনটা রেফার করলো? সেম দোকানটাকে। তাহলে ব্যাকলিংক কয়টা হয়েছে? শিওর? ব্যাকলিংক 3টা হয়েছে? 2টা হয়েছে? এই যে একটা ব্যাকলিংক, 2টা ব্যাকলিংক, 3টা ব্যাকলিংক, কয়টা হয়েছে? 3টা ব্যাকলিংক হইল। কিন্তু মানুষ কয়জন? 3জন। মানুষ কয়জন? তাহলে ব্যাকলিংক হচ্ছে 2টা, মানুষ কয়জন? 2জন। তাহলে দেখেন, এটাকে যদি আমি ওয়েবসাইট কল্পনা করি, এটাও ওয়েবসাইট, এটাও ওয়েবসাইট, তাহলে ব্যাকলিংক কয়টা পাইছি আমি? ওয়েবসাইট কয়টা? এই ওয়েবসাইটকে বলা হচ্ছে রেফারিং ডোমেন, মানে কয়টা ডোমেন আপনাকে রেফার করতেছে। এবার বুঝছেন? আমি যেটা উদাহরণ দিচ্ছি এটা এক্সাম্পল হিসেবে, এটা মাথার মধ্যে রেখে দিয়ে না, দোকান শপ এগুলো যদি মাথার মধ্যে রাখেন তাহলে আপনার মাথা ঘুরবে। আপনি জাস্ট ওয়েবসাইট কল্পনা করবেন। হ্যাঁ, রেফারিং ডোমেইন যদি বলেন, রেফারিং ডোমেইন হচ্ছে আপনি কতগুলা ওয়েবসাইট থেকে ব্যাকলিংক পাচ্ছেন। এমনও হতে পারে একটা ওয়েবসাইট থেকে আপনি 20টা ব্যাকলিংক পাইছেন, এমনও হতে পারে না? হ্যাঁ, আমি জাস্ট অ্যাজ এন এক্সাম্পল হিসেবে বলছি, 20 বার যে রেফার করতে হবে এমন না, সেটা হতে পারে একটা ওয়েবসাইট আপনাকে 4 বার রেফার করছে, তাহলে এখানে রেফারিং ডোমেইন হচ্ছে কয়টা? একজন, কিন্তু আপনি ব্যাকলিংক পাইছেন কয়টা? 4টা। এটা বলতেছি। এখন যেটা বলছি সেটা ইজি হয়েছে। মানে আমার ওয়েবসাইটকে আরেকটা ওয়েবসাইট কতবার লিংক আপ করবে, কতবার আমার ওয়েবসাইটের লিংক তার ওয়েবসাইটে দিবে, সেটাই হচ্ছে ওই ওয়েবসাইটের কাম করলে সেটা হচ্ছে একটা রেফার করবে। এই যে দেখেন, তাহলে তার ব্যাকলিংক কয়টা? 3টা।
তার ব্যাকলিংক কয়টা, কিন্তু রেফারিং ডোমেইন কয়টা, মানে 6টা ওয়েবসাইট থেকে যে 14টা, হ্যাঁ 14টা ব্যাকলিংক পাইছে, 6টা ওয়েবসাইটে তাকে ব্যাকলিংক দিছে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ, কারণ রেফারিং ডোমেইন যত বেশি হবে ওই ওয়েবসাইটটা তত বেশি শক্তিশালী। শুধু ব্যাকলিংক দেখলে হবে না, আমাকে রেফারিং ডোমেইন কত হতে পারে, সে একটা ওয়েবসাইট থেকে 1000 লিংকও নিতে পারে, কিন্তু তার রেফারিং ডোমেইন আমি দেখতেছি একটা ব্যাকলিংক। ঠিক আছে, একটা র্যাঙ্কিং ব্যাকলিংক হচ্ছে একটা শক্তিশালী, একটা ওয়েবসাইটকে শক্তিশালী করার জন্য একটা ফ্যাক্টর, বাট আপনি কতগুলো কোয়ালিটিফুল ব্যাকলিংক কতগুলো ওয়েবসাইট থেকে নিচ্ছেন এটাও একটা বড় ফ্যাক্টর। এখানে আরেকটা বিষয় যোগ হবে, সেটা হচ্ছে স্প্যাম স্কোর। স্প্যাম স্কোর এটা একটু বিস্তারিত বলতেছি। আগে আমরা ট্রাফিকটা দেখি, মানে তার ওয়েবসাইটে আসলে কত ভিজিটর আসে, এখানে আসলে কিছুই দেখাচ্ছে না। তার ওয়েবসাইটে কত ভিজিটর আছে সেটা আমরা এক্স্যাক্টলি জানতে পারতেছি না। আমরা স্পাইফুতে যাই, স্পাইফু কোথায় খুঁজছিলাম, এসইও ওভারভিউতে যাই, দেখি দেখেন তার ওয়েবসাইটের এজ কত, মাত্র 11 মাস। কত মাস? তার ওয়েবসাইট ভিজিটর হচ্ছে মোটামুটি 35 জন। কতজন? এটা হচ্ছে ইউএসএ তে। আমি একটা এসইএম রাশি এখানে চেঞ্জ করে দেখি ইউএসএ তে কত ভিজিটর আছে। মোটামুটি তার 20টা সার্চ, মানে মাসে 20 জন তার ওয়েবসাইট ভিজিট করে। কয়জন ভিজিট করে? তাহলে সে আমার কোন ধরনের কম্পিটিটর? ডোমেইন লেভেল কম্পিটিটর না, কারণ আমি সোলার প্যানেল নিয়ে কাজ করি, সেও সোলার প্যানেল নিয়ে কাজ করে, তাই না? হ্যাঁ বলে দিয়েছেন। স্প্যাম স্কোর, এখন স্প্যাম স্কোরে আসেন। ওয়েবসাইট গুলোকে মোজ একটা, মানে তাদের পেনাল্টি অনুযায়ী একটা স্কোর দেয়, সেটাকে বলা হচ্ছে স্প্যাম স্কোর। মানে আমি যখন লিংক নিতে থাকবো, অনেকগুলো তো ব্যাড লিংক থাকবে, ব্যাড লিংক মানে ব্যাড ওয়েবসাইট থেকে ব্যাড লিংক থাকবে, থাকবে না? আমি যে ওয়েবসাইটটাকে লিংক নিব, সবগুলো ওয়েবসাইট যে গুড হবে এমন তো কথা নাই। অনেক ওয়েবসাইট কি হতে পারে, ব্যাড লিংক দিতে পারে আমাকে, মানে তাদের ওয়েবসাইটটা ব্যাড, মানে তাদের ওয়েবসাইটের অবস্থা খারাপ, তারা আমাকে লিংক দিছে, এখন তাদের ওয়েবসাইটের যে অবস্থা খারাপ, এই যে লিংক, এই লিংক গুলোকে ফলো করে করে ওই যে গুগল স্পাইডার আছে না, গুগল স্পাইডারের কথা বলছিলাম আপনাদেরকে, গুগল স্পাইডার লিংক ফলো করে করে আপনাদের ওয়েবসাইটে চলে আসবে। এখন সে দেখবে ওই ওয়েবসাইটটা ব্যাড, সে আপনাকে একটা পেনাল্টি দিবে। আপনি ব্যাড ওয়েবসাইট থেকে, ব্যাড ওয়েবসাইট বলতে কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলোর এসইও স্কোর খুবই খারাপ, তাদের ওভারঅল স্ট্রাকচার খুবই খারাপ, ব্যাড স্কোর মানে তাদের ব্যাড স্কোরটা খুবই খারাপ, সেগুলোকে গুগল ব্যাড ওয়েবসাইট বলতেছে। ওই ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে যখন লিংক পাবেন, গুগল স্পাইডার আপনার ওয়েবসাইটে আসবে, দেখবে আপনি একটা ব্যাড ওয়েবসাইট থেকে, খুব খারাপ একটা ওয়েবসাইট থেকে আপনি লিংক নিছেন, তখন সে আপনাকে একটা পেনাল্টি দিবে, সেটাই হচ্ছে স্প্যাম স্কোর। আপনার স্প্যাম স্কোর যত বেশি হবে সেটা আপনার জন্য তত বেশি খারাপ, মানে আপনার ওয়েবসাইটের জন্য, আপনার জন্য না। হ্যাঁ, এটা রিমুভ করার অনেকগুলো ওয়ে আছে। ব্যাড লিংক গুলোকে আপনাকে রিমুভ করে দিতে হবে, এগুলো আমরা ব্যাকলিংকের ক্লাসে দেখব। তবে আমরা চেষ্টা করব রিমুভ করা হচ্ছে পরের ব্যাপার। আমরা এমন কোনো ওয়েবসাইট থেকে লিংক নিব না যেখান থেকে লিংক নিলে আমাদের স্প্যাম স্কোরটা বাড়তে পারে।
এখন স্প্যাম স্কোরটা আমরা কোথায় পাবো? এই যে এখানে যান, এই যে স্প্যাম স্কোর নামে একটা কি আছে, স্প্যাম স্কোর নামে আলাদা একটা, এটা কত পার্সেন্ট? 1%। এটা হচ্ছে ইউজুয়াল মিনিমাম, মানে এটা সবারই থাকবে। কিন্তু যখন আপনার ওয়েবসাইটের স্প্যাম স্কোর 10-এর উপর যাবে, 15-এর উপর যাবে, 20-এর উপর যাবে, মানে আপনার ওয়েবসাইটটা তখন ব্যাড কন্ডিশনে আছে। তাহলে আমি এবার স্প্যাম স্কোর লিখে দিব কত? 1%। তাহলে দেখেন লেখা শেষ, আপনারা কিছু লিখেন না, আপনাদেরকে আর কত বলবো লেখার জন্য। তাহলে এখানে একটা দেখেন, আমি একটা ওয়েবসাইটের মোটামুটি কিছু ক্রাইটেরিয়া বা ফ্যাক্টর এখানে পেলাম, মানে তার সম্পর্কে আমার একটা ওভারঅল ধারণা হয়েছে না, সে কতটুকু শক্তিশালী। এখন এভাবে করে করে আমাকে মিনিমাম 10টা ওয়েবসাইটের কি করতে হবে, 10টা ওয়েবসাইটের ডিএপিএ, ব্যাকলিং, রেফারিং ডোমেইন, ট্রাফিক, এই বিষয়গুলো বের করতে হবে। আমরা কি সেটা পারবো?